আপনি তার অ্যাম্বাসেডরকে লাথি দিয়ে বের করে দিবেন, তবে দুধের বাচ্চারা বলবে ভারত সেটা মেনে নিবে। এটার খেসারত দিতে হবে বাংলাদেশকে। ভারতের কঠিন প্রতিশোধ নেবে, কঠিন প্রতিশোধ নেবে। আপনি ভারতকে কি, এটা কি পাকিস্তানের মতো বেগারিস্তান নাকি, পৃথিবীর তৃতীয় বা চতুর্থ অর্থনৈতিক শক্তি? আপনি তার সাথে বিটলামি করবেন? 140-45 কোটি মানুষের দেশকে নিয়ে আপনি দেশের অ্যাম্বাসেডরকে আপনি বিটলামি করবেন, তারা ছেড়ে দিবে? এটা যদি কেউ মনে করে সে বোকার স্বর্গে বাস করতেছে। ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে বাংলাদেশে আত্মহত্যা করা। এই বোধটা এই দেশের স্বাধীনতা বিরোধী শক্তিদের নাই। আবির পোলা হাসনাত আব্দুল্লাহ কালকে তার এলাকায় বলেছে ইন্ডিয়ান হাই কমিশনারকে লাথি মেরে বের করে দিতে বলছে। আজকে এটা নিউজে দেখলাম যে ইন্ডিয়া তার হাই প্রোফাইল কর্মকর্তাদের এখান থেকে সরিয়ে নিচ্ছে এখান থেকে আর কি। এর প্রতিক্রিয়া কি করতে পারে বাংলাদেশের জন্য? এটার খেসারত দিতে হবে বাংলাদেশকে। আপনি তার অ্যাম্বাসেডরকে লাথি দিয়ে বের করে দিবেন, তবে দুধের বাচ্চারা বলবে ভারত সেটা মেনে নিবে। শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী প্রণব মুখার্জির সাথে প্রধানমন্ত্রী প্রণব মুখার্জির সাথে খালেদা জিয়া দেখা করে নাই এই অজুহাতে যে সেদিন জামাতের অর্থ দিবস হরতাল ছিল। আমার স্পষ্ট মনে আছে, প্রণব মুখার্জি নিজে দেখা করতে চাইছিলেন, কিন্তু খালেদা জিয়া বলেছিল যে জামাতের অর্থ দিবস হরতাল দেখা করতে পারবেন না। জামাতের বুদ্ধিতে, আইএসআই এর বুদ্ধিতে খালেদা জিয়া এই কথাটা বিবৃতি দিয়েছিলেন। তার পরিণতিতে তাদের কিন্তু 16 বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে। তো এই যে এইরকম যাদের দুধ দাঁত পড়ে নাই, আমি বলি যাদের রাজনৈতিক মুসলমানিও হয় নাই, এরা যখন বলে যে রাষ্ট্রদূতকে লাথি দিয়ে বের করে দিবে, এই সমস্ত, এটা কি বলবো এদের, মানে কত বড় মূর্খ বলবো। একটা গ্রামের চাষা বুসা মূর্খ অশিক্ষিত যে জীবনে স্কুলে যায় নাই, 3 পুরুষ ধরে স্কুলে যায় নাই, ওই ব্যক্তিটি তো এই ভাষায় কথা বলে না। কূটনীতি, রাজনীতি এগুলো তো আলাদা জিনিস। আপনার বক্তব্য যখন রাষ্ট্রদূতকে আপনি লাথি দিয়ে বের করে দিবেন, এই বক্তব্য কেউ বলে, এরাও নাকি এবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার বাবির পোলা এটা নাকি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যাকে আমি কালাপাড়া বলে ডাকি। মোটামুটি এখন বাংলাদেশের সবাই তাকে এখন কালাপাড়া বলে। আগে তারা জাতীয় বাতিজাও কালাপাড়া বলতাম, এখন সবাই তাকে বলে বাবির পোলা, কালাপাড়া এগুলো বলে। তো এর তো আকল নাই। এরা তো পাকিস্তানি জজবায়, পাকিস্তানি জোশে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। বিষয়টা এরকম যে একটা সিংহ খাঁচায় বন্দি, বা একটা সিংহ অনেক দূরে, তো তাকে আপনি খোঁজাচ্ছেন। এরা তো আসলে লোকাল, তাদের স্থানীয়, তাদের গ্রামের বাড়িতে, তাদের জেলাতে, উপজেলাতে একটা ক্লাবের সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হওয়ার যোগ্যতা তাদের নাই। সেগুলো কিভাবে চালাতে হয় তারা জানে না। তারা এখন জাতীয় নেতা হয়ে গেছে আমার ভাবির বলা, মানে যাদের বললাম তো আবার রাজনৈতিক দুধদাত পরে নাই, রাজনৈতিক মুসলমানি হয় নাই, তারাই এখন জাতীয় নেতা হয়ে গেছে। আর যারা ওই এনজিও গ্রাম, মানে এনজিও চালানোর যোগ্যতা ঠিক মতো আছে কিনা জানি না, বিদেশি সহযোগিতা না পেলে ওইগুলো এনজিও টিকতো না, আমরা ভালো করেই জানি। ওই ইউরোপে আমেরিকার সহযোগিতা, এরশাদের সহযোগিতা, শেখ হাসিনার সহযোগিতা যদি না পেতো, খালেদা জিয়ার সহযোগিতা যদি না পেতো, গ্রামীণ ব্যাংক থাকতো না, আমরা এগুলো জানি। তো ওই আর এনজিও যেগুলো আছে ওগুলো বাটপার আমরা জানি। আর যেগুলো এনজিও সংস্থার মালিকারা এখন এই মুহূর্তে এই সরকার আছেন, তাদের তো আমরা জানি যে কখনো বিএনপির নেতার, কত বিএনপি নেতার হাতে পায়ে ধরতে দেখেছি এদের আমি। সচিবদের জন্য, সচিব না উপসচিবের সাথে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য কত, এরা 2-4 জনকে চিনি, নাম বলতে চাই না, উপসচিবের সাথে দেখা করার জন্য কত সিরিয়াল দিছে এরা, তো পায় নাই, তাও দেখা পায় নাই। তারা এখন ক্ষমতায় চলে আসছে, মনে করছে যে এইভাবে দেশ চালায়। কিন্তু অফিস চালানো, কোনো কোম্পানির এমডি হওয়া বা ক্লাব চালানো আর দেশ চালানো তো এক না। তাই এটার প্রতিক্রিয়া খুব খারাপ হবে। এরা তো এটা করে চলে গেল। অর্থাৎ বিষয়টা এরকম, আপনি আমার বাড়ির সামনে থেকে শক্তিমান কোন লোকের বাড়িতে ঢিল দিলেন, তাহলে আমার বাড়ির পরিণতি কি হবে সেটা তার, যে ঢেল দিছে সে তার তো হবে, সে তো চলেই যাবে। অর্থাৎ আমার এই ভাবির পোলারা, এদের তো পাবলিক প্যাটে পাড়াতে গু বের করে ফেলবে। আর যারা আছে 2-4 জন সিনিয়র, তারা হয়তো 2-4 জন পালিয়ে যেতে পারবে, আর গুলো পরিণতি সেমই হবে। কিন্তু ভারত এটা ভুলে যাবে না। ভারত হলো হাতির মতো। আমার দেশের সাধারণ মানুষ, যেখানে আমাদের পেঁয়াজ কাঁচামরিচের জন্য ভারতের কাছে যেতে হয়, আমাদের গরিব মানুষ চিকিৎসার জন্য সবচেয়ে সস্তায় তারা ভারতে যায়, তারা ভিকটিম হবে। তারা কিন্তু হচ্ছে ভিকটিম হবে না, অলরেডি হচ্ছে। আপনি দেখেন যে শুধুমাত্র ভিসাটা বন্ধ করে দেওয়ার জন্য কত মানুষের যে কষ্ট হচ্ছে সেটা আমি জানি, কারণ মেডিকেল ট্যুরিজমের সাথে জড়িত, এই ব্যবসার সাথে আমি জড়িত, আমি জানি তাদের কি কষ্ট। কারণ এত সস্তায়
চিকিৎসা আর কোথাও ভালো চিকিৎসা আপনি পাবেন না। মিনিমাম থাইল্যান্ডে যেতে হবে, থাইল্যান্ডে তো ভিসাই পাবে না। যারা ভারতে যায় এদের 95% তো থাইল্যান্ডের ভিসাই পাবে না, এদের ভিসা দিবে না। ঠিক আছে, 1 নম্বর হলো দিবে না। আর যে 5% 10% থাকলো, ধরে নিলাম 10% যোগ্য, কত টাকা খরচ হবে, কত টাকা, এটা তাদের হিসাব নাই। যে ইন্ডিয়ার চাইতে 4 গুণ 3-4 গুণ চিকিৎসা খরচ বেশি থাইল্যান্ডে, এবং খাওয়া দাওয়া আসা যাওয়া আরো ঝামেলা, ভাষাগত সমস্যা, যেটা ইন্ডিয়াতে সমস্যা হতো না। কিন্তু ওই যে একটা কথা আছে, সুখে খাইতে ভূতে কিলায়, তা আমাদের তো সুখে খাইতে ভূতে কিলায়। কালকে যদি বাংলাদেশের সাথে, এরা তো লাফালাফি করতেছে যে ইন্ডিয়ান হাই কমিশন বন্ধ করে দিবে, ইন্ডিয়ান ব্যবসা প্রতিরোধ করবে। ওই যে আরেকটা রাজাকারের বাচ্চা রাজাকার আছে, যে শ্বশুরের লাথি খেয়ে শ্বশুর বাড়ি ছাড়তে হয়েছে, সে মাহমুদুর রহমান, কি রাজাকারের দেশ পত্রিকার নাকি মালিক। তো ওই ওই বলে তিনি বলেছেন যে বাংলাদেশে কোনো ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠান থাকতে দেবে না। এই কথাটা জানেই না, ভারত যদি চলে যায় ভারতের কিছুই হবে না, কিন্তু বাংলাদেশ পঙ্গু হয়ে যাবে। তো ওর তো কিছু যায় আসে না। আবার সে তুরস্কের জঙ্গি রাষ্ট্রে পলাবে গিয়ে, আবার তুরস্কে গিয়ে আশ্রয় নিবে, তার তো রেডি আছে ভিসা, সে আবার চলে যাবে, তার তো সমস্যা নাই। মাহমুদুর রহমানের সমস্যা নাই। কিন্তু যারা মাহমুদুর রহমানের সাথে হাত তুলে শপথ করলো, সমস্যাটা না হবে তাদের, তারা না খেয়ে মরবে, তার বাপ না খেয়ে মরবে, সে না খেয়ে মরবে, তার ভাই বাতি যারা না খেয়ে মরবে, তার প্রতিবেশী না খেয়ে, আমাদের দেশের জনগণ না খেয়ে মরবে, আমরা না খেয়ে মরবো, এই ব্যবস্থা করে যাচ্ছে। অর্থাৎ পাকিস্তানপন্থীরা চাচ্ছে বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র হয়ে থাকুক, দুর্ভিক্ষে কবলিত হোক, তাহলে তারা বলতে হবে হা হা এই দেশ স্বাধীন হয়ে ভুল হয়েছে, এই কথাটা তারা বলতে চাচ্ছে। এই জন্যই তারা বাংলাদেশের ক্ষতি করার জন্য যে কোনো পরিস্থিতি, আপনি যেটা বলেন পেঁয়াজ কাঁচামরিচ, শুধু তাই না, মানে আপনি দেখেন ভারত যে বন্যা হয়, বন্যা কিন্তু আমাদের জন্য সবসময় অভিশাপ বয়ে আনে না। এই বন্যায় যে পলি আসে, এই পলি আসার কারণে না বাংলাদেশের মাটির উর্বরতা বৃদ্ধি পায়, বরং বাংলাদেশের মানুষ অস্থায়ী, মানে যেটা স্থায়ী, মনে করেন 1 মাস 20 দিন 2 মাস স্থায়ী হলে বিপজ্জনক, কিন্তু 10 দিন 15 দিন 7 দিন থেকে 15 দিন স্থায়ী হলে কোনো বন্যা, এটা বাংলাদেশের জন্য সৌভাগ্য। এর নির্বোধ গুলো এগুলো জানে নাকি? এগুলো জানে না। ভারতের বন্যার পানি না হলেও আমরা ভালো থাকবো না, যেটাকে আমরা ব্যবহার করি। হ্যাঁ, ভারত আমাদের ডুবিয়ে দিল, নো, এই বন্যার পানি আমাদের দরকার। কারণ ভারত বন্যাতে শুধু পানি আসে না, যে পলি এসে আমাদের জমিকে উর্বর করে, এমনকি আমাদের অনেক সার বাঁচায়, প্রকৃতিকে রক্ষা করে, আমাদের কৃষিকে রক্ষা করে, আমাদের মৎস্য সম্পদ রক্ষা করে, এই তাদের এগুলো মাথার মধ্যেই নেই। আর এমনকি ভারত থেকে যদি, আমি বললাম তো, ভারতের সাথে ভারত যদি বর্ডার সিল করে দেয়, এই কথাটা জানাই না, বাংলাদেশে মিনিমাম 1 কোটি মানুষ, মানে বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ, মিনিমাম 10 ভাগের 1 ভাগ মিনিমাম, এরা সরাসরি ভারতের চোরা চালানের উপরে মানে মানে টিকে আছে, এদের জীবন ও জীবিকা। এই মানুষগুলো কি করবে? না খেয়ে মারা যাবে তো সবাই। ভারত শুধু বর্ডার বন্ধ করে দিলে তো এই দেশের মানুষের দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। আর যে ভারত বলে যে আমি অমুক দিন থেকে, যেটা আমি প্রত্যেক জায়গায় বলে আসি, ভারতকে বলতে হবে না যে আমি বন্ধ করে দিলাম, একবারে সব বন্ধ করে দিলাম, যে বাংলাদেশের আকাশপথ বন্ধ, জলপথ বন্ধ, তারপর বর্ডার বন্ধ, এগুলো বলতে, রপ্তানি বন্ধ, এগুলো বলতে হবে না। শুধু বলবে আমি অমুক তারিখ থেকে বাংলাদেশে সকল কিছু বন্ধ করে দিব, কোনো রপ্তানি চলবে না, আমদানি চলবে না, আকাশপথ বন্ধ। এই ঘোষণাটা দিলেই বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যাবে। ধরেন তারা ঘোষণা দিল, আকাশপথটা বন্ধ হলে তো আমাদের টিকিটের দাম বেড়ে যাবে, গরিব মানুষ অল্প টাকায় আমরা যারা যাই যেতেই পারবে না মানুষ। এই দেশের মানুষ ভ্রমণ, মানে শখের ভ্রমণে তো যেতেই পারবে না। মানে যারা যারা মনে করেন যে একেবারে ধস নেমে যাবে, ট্রাভেল মানে পর্যটন শিল্পে একেবারে ধস নেমে যাবে। আমাদের বিমানে ওই যে মানে ডেকে নিয়েও লোক পাওয়া যাবে না, মানে ডেকেও আপনি বিমানে লোক খুঁজে পাবেন না, কারণ যে দূর দিয়ে ঘুরে যেতে হবে। বাংলাদেশ এয়ারপোর্ট তখন বাস স্ট্যান্ড হয়ে যাবে, বাস স্ট্যান্ড, বাংলাদেশ বিমানবন্দর গুলোকে তখন বাস স্ট্যান্ড বানাতে হবে, কারণ বিমান চলবে না। এগুলো তো এরা জানে না। মানে এখনই আমাদের 5-6 লাখ লাগে মিনিমাম, মনে করেন মানে কমপক্ষে ডাবল হয়ে যাবে, যেটা এখন 1 লাখ সেটা 2 লাখ, যেটা 2 লাখ সেটা 4 লাখ হয়ে যাবে। কে যাবে তখন? এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কথা কি জানেন? তার চেয়ে যে বিপজ্জনক কথা, ভারত যখন আকাশপথ বন্ধ করে দিবে, আমাদের তখন আমাদের আমদানি রপ্তানিতে ধস নামবে। বিমান ভাড়ার জন্য তো সমস্যা, আমদানি রপ্তানিতে ধস নামবে। আর খাদ্য আপনি কোথায় পাবেন? আপনি খাদ্যটা কোথায় পাবেন? পাবেন না তো। এক বার্মা দিয়ে তো আপনি একটা দেশ চালাইতে পারবেন না, শুধু বার্মার উপর নির্ভর করে। তারপরেও বার্মা তো আমাদের কথা শুনবে না, বাংলাদেশকে বার্মার সরকার ভালো চোখে দেখে না। রইল বাকি ভিয়েতনাম, আর মানে কি পানিপথেও তো আপনাকে ডিস্টার্ব করবে ভারত। কারণ মূলত অনেকেই বলে ভারত আমাদের 3 দিকে, আসলে তো ভারত আমাদের 4 দিকেই। আমরা তো ভারতের 4 দিকে আটকে আছি। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার জন্য অপেক্ষা করতেছে,
বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্য, জননেত্রীর জন্য অপেক্ষা করতেছে, এটা বোঝা যায়। মানুষ এখন বুঝে গেছে যে এই বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের আইন আদালত শেখ হাসিনার হাতেই, আওয়ামী লীগের হাতেই বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের হাতে নিরাপদ। এটা প্রমাণ হয়ে গেছে, এই 16 মাসে প্রমাণ হয়ে গেছে। এখন যে কোনো সময় বিস্ফোরণ ঘটবে, মানুষ এটা মেনে নিবে না, মেনে নিতে পারে না। কতদিন ভাই পেটে যদি ভাত না থাকে, আমার তো মায়ের আঁচল, বটবৃক্ষের ছায়া, প্রেমিকের সুমিষ্ট বয়ান কোনোটাই ভালো লাগবে না। তাহলে মায়ের আঁচল, বটবৃক্ষের ছায়া, প্রেমিকের ভাষণ যদি ভালো না লাগে বা প্রেমিকার মিষ্টি মিষ্টি কথা যদি ভালো না লাগে, তাহলে ডক্টর ইউনূস আর জামাতের এই ধরনের ইত্রামি, ফাত্রামি, বজ্জাতি, বদমাইশি, আবল তাবল কথা কয়দিন ভালো লাগবে মানুষের? অবশ্যই মানুষ বিদ্রোহ করবে, কোনো সন্দেহ নেই। আমরা আগে শুনেছি যে মুসলমানরা বেহেশতে যাবে, নবীকে মানতে হবে, আল্লাহকে মানতে হবে। এখন শুনতেছি যে জামাতের ভোট দিলে আপনি বেহেশতে যাবেন। অথচ জামাতের বাটপার গুলো টিভিতে এসে বলে না 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 না, তারা তো এই কথা বলে নাই, কিন্তু এখন কিন্তু সরাসরি বলতেছে, একেবারে সবাই বলতেছে যে বেহেশতে যাবে জামাত, ক্ষমতায় যদি আপনি ভোট দেন তাহলে আপনি বেহেশতে চলে যাবেন, আর জামাত না করে আপনার কোনো উপায় নেই। তো মানুষ এগুলো দেখতে দেন, কারণ এদের আসলে পাপের 16 কলা 71 একবার পূর্ণ হয়েছিল, 24-এ এসে তাদের পাপের 32 কলা পূর্ণ হয়েছে। এদের আসলে ওই যে কেরালাতে একটা, কোথায় যেন কেরালায় থাকাকালীন একটা গল্প পড়েছিলাম, সেখানে তাও কি খ্রিস্টানদের বই লেখা পড়েছিলাম, ওইখানে পড়েছিলাম যে আল্লাহ এইভাবে লেখা গল্পটা, যে আল্লাহরে নাকি জিজ্ঞেস করছে যে আল্লাহ, তুমি যখন কোনো জাতিরে ধ্বংস করতে চাও তখন তুমি কি করো? তুমি এত কয় না আমি তো, তুমি এগুলো ক্ষতি করো, কয় না আমি তো ক্ষতি করি না। কি করো তাইলে? আমি যখন কোনো জাতিকে ধ্বংস করতে চাই তখন তার আকলটা নিয়ে নেই, কলাপস করে দিই, আকল আর রাখি না, তখন নিজেরাই ধ্বংস হয়। তো জামাতের অবস্থাটা তাই, বুঝতে পারছেন? তো এদের একটু দেখতে দেন, আল্লাহ এদের আকল নিয়ে নিছে, তো এদের তো এখন ধ্বংস, কারণ এদের ধ্বংস অনিবার্য, কারণ এদের 71-এর ইতিহাস মানুষ ভুলে গিয়েছিল, এই 16 মাসে মানুষ সেটা বুঝে ফেলেছে যে এদের কি পরিণতি হবে। তো আল্লাহ তাদের ভাষাতেই বলি, ভাববাদীদের ভাষায়, যে আল্লাহ যখন কারো ধ্বংস করতে চায় তার তো নিজে হাতে কিছু করেন না, তার আকল তুলে নেবেন, তারপর নিজেই ধ্বংস হবে। সেই জন্য জামাতার আকল উঠে গেছে আর কি, একটু আত্র যাওয়া আকল ছিল ওগুলো শেষ হয়ে গেছে। এরা মনে করতেছে যে তাদের ব্যাংকের স্টাফ আছে, পিছনে পাকিস্তান আছে, তারপরে পাকিস্তানের পিছিয়ে তাদের পাকিস্তানের আব্বু জ্যাঠা খালুরা আছে, কিন্তু জানে না জনশক্তির উপরে কোনো শক্তি নাই, জনগণের উপরে কোনো শক্তি নাই, কোনো কাজেই খাটবে না। 71-ও তাদের 2 পরাশক্তি আব্বা জ্যাঠা ছিল, তারা টিকতে পারে নাই, এইবারও তারা টিকতে পারবে না। খুব শীঘ্রই এদের জনগণকে বোঝার জন্য এদের এই অ্যাক্টিভিটিস এর দরকার ছিল। আগামীতে কোনোদিন এই জামাতের উপরে যখন একটা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যখন তাদের প্রতিরোধ করবে, তখন মানুষ দেখবেন একবারে নীরব থাকবে। অতীতে তাও কিছু বলতো, হে হে মৌলভী সাহেব, দেখেন না কত বদমাইশ, বলছে যে রাজাকার ঢালাবা, রাজাকারকে জুতো মারবা, দাড়ি টুপি কেন? তুমি দাড়ি টুপি রেখে অপমান করতে পারবা? এখন এই যে এরকম মোসালা, আপনি এরকম মনে করেন আমি মোষ রাখছি দেখে কোন মোসালা বদমাইশ, খুনি, দর্শক, লম্পট বা চোর ডাকাতের আপনি ছবি তুলে পিটাইলেন, আমি যদি বলি এরকম মোসালার ছবি দিয়ে পিটাইলে কেন, এটা আমার ইজ্জত যায় কেন? আমার ইজ্জত যাবে? মোসালার ইজ্জত কেন? যত আপনি যদি বলেন আমি ক্লিন শেপ, আমি একটা চশমাওয়ালা, তা এরকম একটা ছবির উপরে তুমি বেজ্জতি করতে পারো না, করলে সমস্যা কি? সেটা তো আপনি না, সেটা তো আরেকজন। দাড়ি টুপি থাকলে কি, দাড়ি টুপি তো হিন্দুরও আছে, দাড়ি টুপি তো, পাগড়ি তো আবু জাহেলও পড়তো, পাগড়ি তো আবু লাহাবও পড়তো, তাই না? তা দাড়ি টুপি থাকলে এত মৌলবিদে লাগে, আর এতই যদি লাগে তাহলে দাড়ি টুপি রেখে তা না করলেই হয়। যেমন তসলিমা নাসরিন একবার লিখেছিলেন যে যাহা বলিলে, যাহা প্রকাশ হইলে আপনি বেজ্জিত হবেন, তাহা আপনি না করলেই হয়, তাহলে তো আপনি বেজ্জিত হবেন না। তসলিমা নাসরিন একবার একটা কলাম লিখেছিল যে আমি বললে যদি তোমার ইজ্জত যায় তাহলে ওটা না করতা, তখন চিন্তা করতা যখন কাজটা করেছিলা। মানে মৌলবীরা দাড়ি, এখন যদি আমরা বলি যে বলৎকারী মৌলবীরা তো আর আমাদের মতো কোটটাই পরে যায় না, আমাদের মতো জ্যাকেট পরে তো, তারা দাড়ি টুপি রেখে এই কামগুলো করে, দেখেন আমরা তাদেরও কিছু বলতে পারবো না। এগুলো তাদের অজুহাত, ধর্মকে তারা সবসময় ব্যবহার করতেছে, আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশের জনগণ দেখেন, ইউনূস সরকার থাকতেই, আর্মি থাকতেই গোলাম আজম, নিজামী, সাইদি, এদের উপরে কিন্তু জুতা মারতেছে। নারীরাও আপনি দেখেছেন, হয়তো সংখ্যায় খুব কম। তাহলে এখনো যদি এরকম হয়, অর্থাৎ অর্থাৎ মাঘ মাসে যদি এত ঠান্ডা হয়, চৈত্র মাসে যদি এত ঠান্ডা হয়, তাহলে মাঘ মাসে কি হবে, কেমন ঠান্ডা পড়বে, সেটা তারা খুব শীঘ্রই আগামীতে দেখতে পারবে। 16 কলা পূর্ণ হইতে দেন। বাংলাদেশের জনগণ এত বোকা না,
এরা যেমন ওই দোআঁশ মাটি একেবারে নরম, একেবারেই নরম, বেলে মাটির চেয়েও দোআঁশ মাটি নরম, হাত দিলেই ঢুকে যাবে। বালুর ভিতরেও হাত দিলে কিন্তু হাত ঢুকাইতে পারবেন না আপনি। দোআঁশ মাটিতে, পলি মাটিতে হাত দিলে কিন্তু একেবারে তো ঢুকে যাবে পুরো বডি। কিন্তু এই দোআঁশ মাটি কিন্তু আবার, বুঝতে পারছেন তো, শক্ত হয়ে যায়। এটাই কিন্তু আবার এঁটেল মাটি হয়ে যায়। তো বাংলাদেশের জনগণ এরকম ষড় ঋতুর দেশ, তো একটু অপেক্ষা করেন, হয়তো এখন একটু ঋতু একটু চেঞ্জ হয়েছে, 4-6 জায়গায় 4 হয়েছে, কিন্তু 4 ঋতুর হলেও কিন্তু বদলে, মানুষ বদলে, তো বদলে যাবে। যে কোনো সময় এদের উপরে ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের মানুষ। অপেক্ষা করতেছে কারো ডাকের। যদি কেউ ডাক না দেয় আন্দোলনের, কেউ পরিবর্তনের ডাক না দেয়, আমি শেখ ফরিদ আপনার চ্যানেলের মাধ্যমে বলে গেলাম, আরেকদিন কার চ্যানেলে বলেছি যে যদি নেতারা, জাতীয় নেতা সে যে দলেরই হোক, যদি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন ডাক না দেয়, হতে পারে বাংলাদেশে প্রথম একটা আন্দোলন ঘটবে উইদাউট কলিং, কোনো ডাক ছাড়াই মানুষ রাস্তায় নেমে যাবে, খুব সম্ভাবনা রয়েছে। জি।